স্বাধীনতার 50 বছরে লিখতে বলেছিল প্রমা পত্রিকা থেকে আমাদের বন্ধু সুরজিৎ ঘোষ। তাতে লিখেছিলাম, তার হেডিং দিয়েছিলাম বিশ্বাসঘাতকতার 50 বছর। এতটা দিলেন স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা এলো কিন্তু আমাদের কাছে স্বাধীনতা হয়ে এলো না। থিয়েটার ব্যাপারটা আমাদের পাড়াতে, পাড়ার সামনেই মানে প্যান্ডেল বেঁধে বছরে একবার শহরের বাবুরা থিয়েটার করতেন আর কি, শখের থিয়েটার করতেন। তো স্বভাবত তারা কি সম্মিলিত, ওটা কংগ্রেস কমিউনিস্ট একসঙ্গে করতেন, ওতে কোনো অসুবিধে হতো না। এখন তো সব পার্টি মানেই হচ্ছে আদায় কাঁচকলায়। কি অদ্ভুত একটা সময় ছিল না স্যার? অবশ্য পরাধীন ভারত তো একটাই লক্ষ্য ছিল, দেশটাকে স্বাধীন করা। সেইটা যে যেরকম ভাবে ভেবেছেন সেরকম ভাবে, সেই জন্য হয়তো ওদের মধ্যে একতা, ওই চিন্তার একটা ঐক্যসূত্র ছিল, একটা ঐক্যসূত্র ছিল। এখন তো যে যার মতো করে একে সহ্য করতে পারে না, তাকে সহ্য করতে পারে না, এ তাকে গালাগাল দেয়, ও তাকে গালাগাল দেয়, মানে কোনো, যাই হোক আলোচনা না করাই ভালো। সত্যি কথাই। 1.5 মাইল 2 মাইল হেঁটে বলে যেতে হতো রানাঘাটে স্কুল করতাম, 7, 8 ওইখানে পড়েছি। তারপরে কলকাতায় চলে এলাম। তারপরে কলেজ কোথায়? একেবারে প্রথমেই প্রেসিডেন্সি? কলেজ তো প্রথমেই প্রেসিডেন্সি। শ্যামবাজারে আমাদের বাড়ি ছিল, একদম মানে আমরা কাঠ বাঙাল পড়লাম গিয়ে একদম কাঠ ঘটিদের ওখানে শ্যামবাজারের মধ্যে, শ্যামবাজারের শশীবাবু। পরে বললো স্কুল থেকে যে তুমি তো পুরো 9-এর মাইনেটা দাওনি, সুতরাং তোমার নাম 10-এর খাতায় উঠবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে, বাড়িতে পড়ে দেব। বাড়িতে পড়ে প্রাইভেটে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষাতে পাশ করে প্রেসিডেন্সি থেকে বিএ পাশ করে স্বাভাবিকভাবে আমার করার কথা ছিল, এমএ পড়ার কথা ছিল হায়ার এডুকেশনে। কিন্তু আমাকে বাড়ির জন্যে, পরিবারের জন্য, আমার দাদাকেও তাই করতে হচ্ছে, আমাকেও করতে, চাকরি নিতেই হলো। নমস্কার, আজকে 8 পৌরের আড্ডায় যার সাথে আড্ডা মারবো তাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভীষণ উত্তেজিত হয়ে আছি। তিনি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের একজন মানুষ, আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, গুরু, শ্রী বিভাস চক্রবর্তী। নমস্কার স্যার, কেমন আছেন? ঠিক আছে, চলছে। কিরকম লাগছে এই এতখানি জার্নি স্যার? জার্নিটা এমনিতে ভালোই ছিল বেশ, যদিও অত্যন্ত ওঠা পড়া, কারণ আমরা পূর্ববঙ্গে ছিলাম, পূর্ববঙ্গ নয় ঠিক, অসমে ছিলাম, এবং দেশভাগ মানে হয়েছে তখন আমাদের ওখানে গণভোটে আমরা পাকিস্তানে চলে যাই, পূর্ব পাকিস্তানে। তারপর চলে আসতে হলো 48 সালে পশ্চিমবঙ্গে। তারপর নিজেদের দাঁড়িয়ে উঠে কাজ করতে, লেখাপড়া করতে খুবই অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের জীবনটা খুব সহজ ছিল না, সেটা আমাদের সবারই, সব ভাইদেরই, এবং বাবার তো বটেই, কারণ বাবা তো ওখানে খুব একজন নাম করার মানুষ ছিলেন সিলেটের। উনি কংগ্রেসি নেতা ছিলেন, এআইসিসির মেম্বার, বিপিসিসির মেম্বার, একটা পত্রিকার সম্পাদক ছিলেন, সাহিত্য চর্চা করতেন, ওখানে নিয়ে গেছেন সেই ওদের সাহিত্য সভায় মানিক বন্দ্যোপাধ্যায়কে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। বিভূতিভূষণের সঙ্গে আমাদের ছবিও আছে, আমি তখন এইটুকু। তো সেই জীবন থেকে একটা অন্য জীবনে এসে উঠে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে সবাই। তবে হ্যাঁ, আমাদের সব ভাইরা এবং বোনও নিজেদের যা করেছি, নিজেদের চেষ্টায় দাঁড়াতে পেরেছি। কিন্তু বাবা খুব কংগ্রেসের নেতা ছিলেন, তো আমার মনে হচ্ছে যে এটা কোথাও, যেটা আমি মনে করতাম, আমি মনে করি যে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার আছে। যে এতটা দিলেন স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা এলো কিন্তু আমাদের কাছে স্বাধীনতা হয়ে এলো না। সত্যি তাই, দেশভাগ হয়ে থেকে গেল। দেশভাগ, এটা আমি লেখা লিখেছিলাম একটা স্বাধীনতার 50 বছরে লিখতে বলেছিল প্রমা পত্রিকা থেকে আমাদের বন্ধু সুরজিৎ ঘোষ। তাতে লিখেছিলাম, তার হেডিং দিয়েছিলাম বিশ্বাসঘাতকতার 50 বছর। আচ্ছা, আমি এখনো এইটা ভাবি, কেন আমার পরিবেশ থেকে, আমার শহর থেকে, আমার চেনা জানা লোকজনের থেকে, যেখানে বড় হয়ে উঠেছি,
কত কি ভালো লেগেছে, কত সেই জায়গা থেকে আমাকে তুলে এনে আরেকটা জায়গায় বসিয়ে দেওয়া হলো। সে যত বড় মনোরম জায়গায় হোক, সে আমেরিকাই হোক, আর লন্ডনে হোক, আর কলকাতায় হোক। তাই তো, সারা পৃথিবীতে এখনো কিন্তু এরকমই চলছে। সেই চলছে, তাই তো, ঠিকই তো। ভাবা যায় না, না? আপনি যে কথাটা বলছেন আজকে একটা গাজার বাচ্চার জীবনে, তার থেকেও আরো ভয়ঙ্কর। না, আরো ভয়ঙ্কর হয়েছে এখন আরো ভয়ঙ্কর হয়েছে। সেটাই স্যার। এই যে সাংস্কৃতিক পরিবেশটা আপনি সিলেটে পেয়েছিলেন আপনার ছোটবেলায়, আপনার স্কুল, যেটা বলছেন, আমি অন্যান্য ইন্টারভিউতে দেখেছি বা পড়েছি যে যাত্রা হতো, ওখানে নাটক হতো, সবকিছু। তো ওইখান থেকে কি আপনার মধ্যে এই থিয়েটার বা নাটকের প্রতি আকর্ষণটা তৈরি হয়েছিল? থিয়েটার ব্যাপারটা আমাদের পাড়ার সামনেই মানে প্যান্ডেল বেঁধে বছরে একবার শহরের বাবুরা থিয়েটার করতেন আর কি, শখের থিয়েটার করতেন। কলকাতা থেকে সাজগোজ, এই হ্যান ত্যান, নানা রকম, এমনকি যে সমস্ত স্পেশাল এফেক্ট, যে সমুদ্রে ঢেউ উঠছে, তার মধ্যে বাসুদেব তার ছেলেকে নিয়ে, বসুদেবকে নিয়ে যাচ্ছেন, যমুনা পেরোচ্ছেন, হ্যাঁ, এই সমস্ত ট্রিক নানা রকম ব্যাপার দেখানো হতো। এমনকি সখীর দল, ছেলেরা সাধারণত সখীর ইয়েতে নাচতো হয়তো, সেই দলও ভাড়া করে আসতো। তারপর যে সমস্ত পুরুষ মহিলা শিল্পী ছিলেন, যারা মহিলার পাঠ করতেন আর কি, তারাও আসতেন, তারাও কলকাতা থেকে যেতেন। সে আড়ম্বর একটা ব্যাপার কয়েকদিন ব্যাপী হতো, সেগুলো দেখেছি। শহরের বাবুরা করেছেন। আবার এদিকে দেখেছি যে ঘটনাগুলো চোখের সামনে ঘটতে দেখেছি, ধরো 46 সালে কলকাতায় রশিদারি দিবস দেখেছি, সেখানে পুলিশের সঙ্গে মানুষের লুকোচুরি খেলা হচ্ছে, লোকজন ঢিল ফিল নিয়ে তাড়া করছে, আবার পুলিশ যখন ওদিকে গাড়ি নিয়ে আসছে তারা পালিয়ে যাচ্ছে সেই গলিতে কলকাতা, নর্থ কলকাতায়, সেটাও দেখেছি। সেই ঘটনা নিয়ে বাবার লেখা একটা নাটকও আছে, বাবা নাটক লিখতেন, হ্যাঁ নাটক লিখতেন। বাবার সেটা অভিনয় হয়েছে, সেটা হেমাঙ্গদা, আশু সেন, গণনাট্যের। বাবা যদিও কংগ্রেস ছিলেন, তারা একসঙ্গে কিন্তু এই নাটকটা করেন। মানে তাদের যে সাহিত্য সভা হতো তারা কিন্তু সম্মিলিত, ওটা কংগ্রেস কমিউনিস্ট একসঙ্গে করতেন, না কোনো অসুবিধে হতো না। এখন তো সব পার্টি মানেই হচ্ছে আদায় কাজ কলায়। কি অদ্ভুত একটা সময় ছিল না স্যার? মানে আদর্শ ছিল, আসলে যেভাবেই হোক আদর্শ ছিল। দাদা আমি তো বলছি, আমার বাবা কংগ্রেসী, মামারা স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী। আমার মামা আন্দামানে গেছেন, মা অ্যারেস্ট হয়েছেন, সবই। কিন্তু সবার মধ্যে একটা কোথায়, অবশ্য পরাধীন ভারত তো একটাই লক্ষ্য ছিল, দেশটাকে স্বাধীন করা। সেইটা যে যেরকম ভাবে ভেবেছেন সেরকম ভাবে, সেই জন্য হয়তো ওদের মধ্যে একতা, ওই চিন্তার একটা ঐক্যসূত্র ছিল, একটা ঐক্যসূত্র ছিল। এখন তো যে যার মতো করে একে সহ্য করতে পারে না, তাকে সহ্য করতে পারে না, এ তাকে গালাগাল দেয়, ও তাকে গালাগাল দেয়, মানে কোনো, যাই হোক আলোচনা না করাই ভালো। সত্যি কথাই। স্যার এই যে কলকাতায় চলে এলেন, প্রথমে তো বোধহয় আপনি শিলংয়ে ছিলেন মামার বাড়িতে, মানে ওখান থেকে এসে, তারপরে এলেন রানাঘাটে। হ্যাঁ, রানাঘাট থেকে, মানে এরকম ডিস্টার্ব চাইল্ডহুড, মানে বারবার করে একটা স্কুল আরেকটা স্কুল, এই করতে করতে খুব খারাপ কেটেছে, বুঝতেই পারি। কিন্তু কলকাতায় আসার পর দমদমে বোধহয় আপনারা থাকতে শুরু করলেন। না, প্রথমে শ্যামবাজারে ছিলাম, তারপরে দমদমে। ওই ঘটি বাঙাল ব্যাপারটা বুঝতে পেরেছিলেন স্যার? না শোনো, আমরা যখন প্রথমে রানাঘাটের পাশে আনুলিয়া গ্রাম, ওখানে গিয়ে উঠি, আমার কাকিমার শ্বশুর বাড়িতে উঠি, সেটা একদমই মানে পশ্চিমবঙ্গের গ্রামে যেরকম মানুষজন থাকে, কিন্তু ওই বিশেষ গ্রামটা অদ্ভুত ছিল। ওই বিশেষ গ্রামটা ছিল সাধারণত ব্রাহ্মণরা থাকতেন, এবং তারা কলকাতায় চাকরি করতেন, বড় বড় চাকরি করতেন সব, মাঝে মাঝে গ্রামে আসতেন, এবং বিশাল বিশাল অট্টালিকা, ওই গ্রামের বিশাল বিশাল অট্টালিকা দেখলাম, দেখিনি আমরা সিলেটে, এগুলো দেখিনি। আর চারপাশে সার্ভিস সেক্টর ছিল, জেলে, সদগোপ, অমুক, এই সেই কলু, সব তার চারপাশে ঘিরে ছিল। আর মাঝখানটা এই
ভদ্রলোকেরা থাকতেন। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং লাগতো খুব। এবং গ্রামটা আমার কিন্তু গ্রামে থাকা হয়নি, তো সিলেট শহরে ছিলাম, যার জন্য ভালো লাগতো, খুব বেশ লাগতো। ওইখান থেকে ক্লাস 6-এ মিডল ইংলিশ স্কুলে পড়লাম, 6 পাস করলাম, 7-এ উঠলাম। 7-এ উঠে রানাঘাট শহরে যেতে হবে। শহরে পালচৌধুরী হাই স্কুল ছিল, পালচৌধুরী ওখানকার নাম করা, এরা তাদের পরিবারের এর নামেই পালচৌধুরী হাই স্কুল ছিল। সেখানে 7 আর 8 পড়লাম। তারপরে বাবা মা, আমার দিদি এবং ছোট ভাই, সবচেয়ে যে ছোট ভাই, তারা সব সেটেল কলকাতায়। তখন একটা বাড়ি ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছেন। তখন আমাদের 2 ভাই আমরা এখানে থাকতাম, ওই 2 ভাইকে আবার চলে যেতে হলো কলকাতায়। তারপর থেকে কলকাতায় পুরো ফ্যামিলি একসঙ্গে থাকতো। কিন্তু আমি বলছি, একটা মানে আমার মা বাবা যেরকম ঘটি বাঙালির বিয়ে হয়েছিল, সেই জন্য মানে আমার মায়ের বাপের বাড়ির লোকেরা সম্পর্ক ত্যাগ করেছিল, মানে এরকম এত বৈরী, তার কথা গল্প শুনে আমরা বড় হয়েছি। তো এরকম কি বৈরীতে আপনারা সম্মুখীন হয়েছেন? না, অদ্ভুত। মানে ওই রানাঘাটের পাশে জানুলিয়া গ্রামে ছিলাম, এত ভালোবাসা পেয়েছি ওখানকার মানুষদের কাছ থেকে, বলার কথা নয়। সবাই খুব ইয়ে করতো। কাকিমার শ্বশুর বাড়ি, কাকিমাকে গ্রামের মেয়ে ডাকতেন, ওকে কাকিমা বুড়িদি করে সবাই ডাকতো, অল্প বয়স্করা। সেই কাকিমা এবং আমার কাকাবাবু বাড়ি গ্রামের জামাই। হ্যাঁ, সুতরাং আমরা খুব আদরেই ছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দারিদ্র ছিল, কিন্তু আদরের অভাব ছিল না। এবং প্রচুর একটা জিনিস ছিল, প্রচুর আম হতো, আর নানা রকমের আম, নানা রকম আম খাওয়ার সুযোগ ছিল। 1 নম্বর। 2 নম্বর একটা সাংঘাতিক ব্যাপার ছিল, প্রায় ম্যালেরিয়া জ্বর হতো। হ্যাঁ, কাঁপুনি দিয়ে জ্বর প্রায়। সেটা হচ্ছে ওই মশার উপদ্রবটা ছিল খুব, ওইটা। তাছাড়া আমার স্কুল জীবন, পালচৌধুরী হাই স্কুলে পড়েছি, ভালোই বেশ। ওই অনেকখানি 1.5 মাইল 2 মাইল হেঁটে বলে যেতে হতো রানাঘাটে স্কুল করতাম। 7, 8 ওইখানে পড়েছি। তারপরে কলকাতায় চলে এলাম। স্কুল জীবনও ভালো হয়েছে, কেটেছে। খাওয়া দাওয়া ইত্যাদি তফাৎ কিছু বুঝতে না, কিছু না, কোনো তফাৎ। আমাদের বাড়িতে যেরকম হতো, কাকিমা ওরা একটু মিষ্টি টিষ্টি বেশি খেতেন, তরকারিতে কাকিমা রান্নাতে থাকতো, তাতে কোনো অসুবিধা হয়। She was a very good cook. আচ্ছা, হ্যাঁ, আপনি তো খুব খাদ্যরসিক, তাই জন্য খাবার কথাটা মাথায় এলো আর কি। তারপরে কলেজ কোথায়? একেবারে প্রথমেই প্রেসিডেন্সি? কলেজ তো প্রথমেই প্রেসিডেন্সি। এখানে এসে আমি ক্লাস 8-এ ভর্তি হলাম টাউন স্কুলে। তাই শ্যামবাজারে আমাদের বাড়ি ছিল, একদম মানে আপনারা কাঠ বাঙাল। পড়লাম গিয়ে একদম কাঠ ঘটিদের ওখানে, শ্যামবাজারের মধ্যে, শ্যামবাজারের শশীবাবু। তো সেখানে ওই স্বপন বুড়ো, আমাদের পাশে বাড়ি ছিল স্বপন বুড়ো, অখিল নিয়োগী, ওদের ফ্যামিলি থাকতো। তো ওদের সঙ্গে খুব হৃদ্যতা, আর আমাকে খুব স্নেহ করতেন। অখিল নিয়োগীর স্ত্রী মাসিমা বলতাম, মাসিমা খুব স্নেহ করতেন। মাসিমা আমাকে, মানে স্কুল ছেড়ে চলে এসছি, তো কোন স্কুলে গিয়ে ভর্তি হবো, কলকাতায় নেবে কি না, মাসিমা আমাকে ধরে, ওর ছেলেরা যেহেতু ওই স্কুলে পড়ে, টাউন স্কুলে হাতিবাগানে, ওখানে নিয়ে গেলেন। নিয়ে হেডমাস্টারকে বললেন ওকে ভর্তি করুন, মানে খুব কমান্ডিং ছিলেন আর কি। ভর্তি করে নিল। 8-এ ভর্তি হলাম। 8-এ ভর্তি হলাম, 9-এ উঠলাম, 9টা পড়লাম, 9টা পরীক্ষা দিলাম, 10-এও উঠলাম। কিন্তু 10-এ ওঠার পরে বলল স্কুল থেকে যে তুমি তো পুরো 9-এর মাইনেটা দাওনি, সুতরাং তোমার নাম 10-এর খাতায় উঠবে না। হয় মাইনেটা পুরো দিলে উঠবে, নাহলে উঠবে না, নাহলে তোমাকে প্রমোটেড টু ক্লাস 10 বলে ট্রান্সফার সার্টিফিকেট আমরা দিয়ে দেবো। তখন আমাদের ওই পুরনো মাইনে এত মাসের 1 বছরের মাইনে দেওয়ার সাধ্য ছিল না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে, বাড়িতে পড়ে দেব। বাড়িতে পড়ে প্রাইভেটে পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, পরীক্ষাতে পাশ করে প্রেসিডেন্সি, ওখানে 4 বছর ছিলাম। ওইটাই সবচেয়ে বেশি আমার স্কুল লাইফ, মানে এডুকেশন ইনস্টিটিউশনে সবচেয়ে বেশি 4 বছর প্রেসিডেন্সি কলেজ। মানে এটা এতখানি দারিদ্র্যের কথা যে হচ্ছে, বাবা তখন তো স্কুলে তো আর চাকরি তো আর কোনো চাকরি নেই সেইভাবে। মাঝে মধ্যে একটা পত্র পত্রিকায় লিখতেন, টিকতেন, ইয়ে করতেন,
কয়েকদিন কোনো পত্রিকায় কাজও করেছেন কিছুদিন, কয়েক মাস, কিন্তু স্থায়ী চাকরি, স্থায়ী কাজ যাকে বলে সেটা তো নেই। স্বাধীনতা সংগ্রামীর যে ভাতা হ্যাঁ, নিশ্চয়ই নেননি। না, সে তখন নেননি, তখন জানি না। সেটাই। প্রেসিডেন্সি কলেজে আপনি মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছিলেন। হ্যাঁ, এই একই সময় কিন্তু অরুণবাবুও পড়েছেন, কিন্তু আপনাদের দেখা হয়নি না, প্রেসিডেন্সিতে। অরুণ বোধহয় বিয়েতে ঢুকেছে, বিয়েতে। আইএ থেকে ছিল কি না বোধহয়, না, বিয়েতে ঢুকেছিল। হ্যাঁ, আর আমি তো আইএ এবং বিয়ে দুটোই 4 বছর পড়েছি। আচ্ছা। আর অরুণ বোধহয় পরে শুনেছি আমি, তখন দেখা হয়নি। অথচ আমি থিয়েটার করতাম, আমরা ইউনিয়ন থেকে থিয়েটার করেছি, নাটক করেছি। ওখানে করতেন প্রেসিডেন্সিতে? আচ্ছা। কিন্তু অরুণবাবু তো তাহলে সে ব্যাপারে এগিয়ে আসা উচিত ছিল, কেন আসেননি জানি না। উনি তো কলকাতাতে মুখ খোলেননি, হাওড়াতে এসে যা করার করেছে। তো আপনি প্রেসিডেন্সি কলেজ থেকেই আপনি থিয়েটার করতে শুরু করেছেন স্যার? মোটামুটি তার আগে থাকতেই মানে ওই পাড়াতে খুচকাছে। প্রেসিডেন্সি কলেজে এসে সিরিয়াসলি থিয়েটার করা শুরু করলাম, কারণ তখন কলকাতায় সিরিয়াস থিয়েটার, সিরিয়াস সিনেমা এইগুলো নিয়ে আন্দোলন চলছে। একদিকে থিয়েটারের আন্দোলন চলছে, শম্ভু মিত্র, উৎপল দত্ত এরা থিয়েটার করছেন, তাদের থিয়েটার দেখছি। অন্যদিকে ফিল্মে সত্যজিৎরা 54-এ ইয়ে করলাম, বহুরূপী প্রোডাকশন, হ্যাঁ, দেখলাম। রক্তকরবী দেখলাম, আবার 55-এ পথের পাঁচালী দেখলাম। এই ঘটনাগুলো ওই সময় ঘটছে, যে ভালো থিয়েটার, ভালো সিনেমা, ভালো ইয়ে, এবং ভালোভাবে করতে হবে, ব্যাপারটা গ্রামারটা শিখতে হবে, কি করে সিনেমা বানায় সেগুলো শিখতে হবে, কি করে থিয়েটার বানায় শিখতে হবে। পুরনো যে সমস্ত মানে সঠিক থিয়েটার, সঠিক সিনেমা নয়, সেগুলো লোকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে, গ্রহণ করছে, কিন্তু সেগুলো আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক মাপে কিন্তু সেগুলো ঠিক সঠিকভাবে তৈরি হতো না। সঠিক গ্রামারে, সঠিক ব্যাকরণে, সঠিক ওই ল্যাঙ্গুয়েজে, থিয়েটারের ল্যাঙ্গুয়েজ কিংবা সিনেমার ল্যাঙ্গুয়েজ, সেইটার কিন্তু ওই সময় থেকে শুরু হয় স্বাধীন। আর তখন ভারত স্বাধীন হয়েছে, আরও নানা রকমের চর্চা হচ্ছে নতুন করে। এটার কারণ কিন্তু হচ্ছে কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক দেশ কিন্তু পরস্পরকে জানতে পারে, চিনতে পারে, আদান প্রদানগুলো ঘটে, অনেকটা ইন্টারন্যাশনালাইজড হয়েছে আর কি সম্পর্কগুলো, যার জন্য এই দুদিকে এই হাওয়াটা শুরু হয়। কিন্তু তখন তো পাশাপাশি পেশাদারি মঞ্চেও থিয়েটার হচ্ছে, সেটাও আপনারা দেখছেন। আরে আমি ছিলাম শ্যামবাজার হচ্ছে থিয়েটারের সিনেমার হাব। তাই তো হাব একেবারে, দুপা হাঁটলেই সিনেমা হল, দুপা হাঁটলেই থিয়েটার হল। তখন এই তফাৎটা বুঝতে পারতেন স্যার? এই যে প্রফেশনাল থিয়েটার বা গ্রুপ থিয়েটার যে মুভমেন্ট শুরু হয়েছে, এটা তো আপনারা প্রত্যক্ষ দেখেছেন। আমরা তো দেখতাম, তো এই থিয়েটারও দেখতাম, প্রফেশনাল থিয়েটারও দেখতাম। সঙ্গে সঙ্গে যখন ওই নিউ এম্পায়ারে শম্ভুদেরা করছেন কিংবা উৎপলদা এখানে সেখানে করছেন, সেগুলো দেখতাম। এমনকি প্রেসিডেন্সি কলেজে যখন ইউনিয়ন থেকে আমরা থিয়েটার করা শুরু করি, আমাদের অ্যানুয়াল ফাংশনে, অ্যানুয়াল সোশ্যাল বলা হতো, অ্যানুয়াল সোশ্যালে করতাম, তখন কিন্তু আমাদের নাটক ডিরেকশন দেওয়ার জন্য বহুরূপী থেকে গিয়ে অমর গাঙ্গুলিকে ধরে আমি নিয়ে এলাম ওনাকে, যে উনি বিকেলবেলা এসে আমাদের ক্লাসের পরে উনি অফিস থেকে আসতেন, এসে আমাদের অভিনয় শেখাতেন। তখন আপনি মূলত অভিনয়টা নিয়েই উৎসাহী ছিলেন? হ্যাঁ, অভিনয় নিয়ে করছি, কিন্তু আমার প্রথম থেকে কেন জানি না একটু ওই পরিচালনা ব্যাপারটা বেশি উৎসাহ ছিল, কেন জানি না, আমি জানি না। কারণ হতে পারে একটা কমপ্লেক্সও ছিল আমার, আমি খুব রোগা, মানে এখনো মোটা নই, তো খুব রোগা ছিলাম, হ্যাঁ, বেটে রোগা। তো আমার দ্বারা তো থিয়েটার সিনেমা ওই অভিনয় করাটা হবে না, সুতরাং পরিচালনাটা করাটা বোধহয় বেশি পারবো। তাছাড়াও এই অনেকগুলো ব্যাপারে আমার আকর্ষণ ছিল আর কি, আর্কিটেকচারের ব্যাপারে একটা আকর্ষণ ছিল, বাড়ি টাড়ি ভালো সুন্দর দেখলে আমি কলকাতায় রাস্তায় ঘুরে ঘুরে ওইসব দেখতাম নানা রকম, কিংবা ধরো প্রিন্টিং,
ডিজাইন, প্রিন্টিং, লেআউট, ডিজাইন, এগুলো এইসব ব্যাপারে ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল। সেটাই, এই মাল্টিটাস্কিং এর একটা ব্যাপার আমি দেখেছি আপনার পুরো, মানে যদি দেখি আপনার জীবনটা, আপনি অনেক রকমের কাজে আপনার উৎসাহ এবং অনেক ধরনের, এটাই হয়তো ডিরেক্টর হওয়ার একটা প্রথম ধাপ ছিল নাকি? হ্যাঁ, সবটা নিয়ে যে হোলিস্টিক ভাবে দেখা, যে জিনিসটার মধ্যে বিচ্ছিন্নভাবে শুধু গান, শুধু অভিনয়, শুধু এই তা নয়, সবটা নিয়ে যে একটা জিনিস তৈরি হয় সে ব্যাপারে বেশি আমার আকর্ষণ ছিল। ঠিকই তাই। তো এইটা এরকম চলতে চলতে বিয়েটা তখন পড়ছে, আপনারা যখন বহুরূপীতে গেলেন ট্রেনিং হিসেবে, তখন কি আপনার পড়াশোনা হয়ে গেছে নাকি? এটাও আবার ওই একই ব্যাপার স্টোরি। বিএ পাস করে, প্রেসিডেন্সি থেকে বিএ পাস করে স্বাভাবিকভাবে আমার করার কথা ছিল এমএ পড়ার কথা ছিল হায়ার এডুকেশনে, কিন্তু আমাকে বাড়ির জন্যে, পরিবারের জন্য, আমার দাদাকেও তাই করতে হচ্ছে, আমাকেও করতে হচ্ছে, চাকরি নিতেই হলো। কোন চাকরি? আর চাকরিতে যেই ঢুকলাম তারপর তো আর পড়াশোনা হয় না। প্রথমে কোথায় চাকরি করেছেন? হাইকোর্টে? প্রথমে হাইকোর্টে 1 বছর, তারপরে এজি বেঙ্গল। এজি বেঙ্গলে তারপর অনেকদিন ছিলাম। তো বহুরূপী যাওয়াটা এটার মাঝখানে কোন সময়টা? বহুরূপী যাওয়াটা অনেক আগে, বহুরূপী 61-এ, তখনও চাকরি ইয়েতে মানে ওইভাবে ঢুকিনি না, চাকরিতে ঢুকিনি। আচ্ছা, তো বহুরূপীতে কতদিন ছিলেন? বহুরূপীতে 6 মাস, বোধহয় 6 মাস ছিলাম। কারণ বহুরূপীতে খুব সুন্দর ডিসিপ্লিন। শম্ভুদাদের ফ্ল্যাট যেটা ছিল, শম্ভুদা, তৃপ্তি বৌদি যার ফ্ল্যাটে থাকতেন, শাওলি তখন খুবই অল্প বয়স, সেখানেই একটা সন্ধ্যাবেলা রিহার্সেল হতো, কিন্তু রিহার্সেলের একটা আলাদা জায়গাও ছিল ওদের, সেটা দেখা হয়নি আমার তখন। তো ওই ফ্ল্যাটেই হতো, তো ওইখানে যেতাম, কিন্তু আমার কেন জানি মনে হতো আমরা বহিরাগত হিসেবে ট্রিটেড হচ্ছি, এটা মনে হতো 1 নম্বর। মনে হতো একটু যেন কিরকম একটা আমরা আলাদা একটা ব্যাপার, একটু হয়তো উন্নাসিকতাও আছে ওদের, সেটাও ছিল, মানে মেলামেশাটা সেরকম হলো না, যার জন্যে আমি ওই 6 মাসের মাথায় বললাম না, আমি গিয়েছিলাম তো আমি নাটক শিখতে। শম্ভুদা আমাদের ক্লাস নিতেন না, কিংবা ওনাকে দেখিনি আমি যে কি করে একটা নাটক স্ক্রিপ্ট শেখার শুরু হয়ে কি করে গিয়ে মঞ্চে যেটা দেখি আমরা, সেই যে প্রসেসটা, এন্টায়ার প্রসেস, সেই প্রসেসটা দেখার জন্য গিয়েছিলাম, যেহেতু আমি সেটা করবো বলে ভাবছি যে কি করে, হাউ ইট ইজ মেড। করেছি, পাড়ার একটা ছোট গ্রুপ করেছিলাম, বাবা তার নাম দিয়েছিলেন কথাও কায়া, বাবারই মানে উৎসাহে এটা করেছিলাম, প্রথম কম্পিটিশনের নাম দিয়েছিলাম, সেইগুলো করেছি। কিন্তু একজন বড় কোনো পরিচালকের সঙ্গে কাজ করলে যে শিক্ষাটা হয়, হাতে কলমে শিক্ষা হয়, সেটার কোনো সুযোগ পেলাম না। সেটা পেলাম নান্দিকারে গিয়ে পরে, যখন ওইরকম একটা কম্পিটিশনে অজিতেশবাবু জাজ হয়ে এসেছিলেন, সেই নাটক দেখেছিলেন, নাটকটা আমাদের করা নাটকটা খুব ভালো লেগেছিল, আমার অভিনয়টা ভালো লেগেছিল। তখন উনি যখন নাট্যকারের সন্ধানে চরিত্র নিয়মিতভাবে মুক্তাঙ্গনে করছেন প্রতি মঙ্গলবার, হ্যাঁ, তখন চিন্ময় একটা পাঠ করতো, চিন্ময় তার আগেই কিন্তু নান্দিকারে ঢুকেছে, চিন্ময় রায়, অজয় গাঙ্গুলি, আমার বন্ধুরা, অশোকও ছিল। অশোক অবশ্য অভিনয় করতো না, অভিনয় করতে দেখিনি আমি। তো ও তখন চাকরি, এমএ পাস করে চাকরি করছে বোধহয় বাইরে টাইরে। তো তখন ওই অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটা কম্পিটিশনে দমদমে থাকতাম, দমদমে একটা কম্পিটিশনে দেখে ভালো লেগেছিল, উনি আমাকে ডেকে পাঠালেন, বলে দমদমে বিভাস চক্রবর্তী বলে একজন আছে, হ্যাঁ, ওদের বললেন, মহেশ সিংহ, অজয়দের বললেন, তো ওরা আমার বন্ধু ছিল পাড়া দুটো, তা ওকে নিয়ে চিহ্ন পাঠটা করবেন। ওইখানেই আমার রিয়েল কাজ শুরু হলো থিয়েটারের, গ্রুপ থিয়েটারে। পরবর্তীকালে যখন শম্ভুবাবুর সাথে ঘনিষ্ঠতা হয়েছে, বিশেষ করে গ্যালিলিওর সময় বা ইত্যাদি, তখন উনি কি জানতেন তো এই গল্পটা আপনার, যে আপনি বহুরূপীতে থাকতে পারেননি, চলে এসেছিলেন? জানতাম, খুব ভালো জানতেন, কারণ কি খারাপ ভাবেই জানতেন। আমি যখন বহুরূপীতে থেকে বেরিয়েছি, তারপরেই ওদের বিসর্জন নাটকটা হয়,
তা সেটা দেখতে গেছি। তখন আমি বহুরূপীতে নেই, বুঝতে পেরেছি। বিসর্জনটা আমার ভালো লাগেনি। আমি তখন আনন্দবাজারে বিসর্জনের রিভিউ বেরিয়েছে, ভালোই খারাপ ভালোই লিখেছে রিভিউটা মোটামুটি। আমি তার একটা মানে ইয়ে করে চিঠি দিয়েছিলাম, চিঠি লিখে কিছু নিন্দামন্দ করেছিলাম। হ্যাঁ, সেটা ওনার বিভাস চক্রবর্তী বলে একজন এরকম লিখেছে বহুরূপীকে ওই সময়, সাংঘাতিক ব্যাপার। আমি যে কেউ না, আমি যে নোবডি তখন, সেটা তো কেউ জানে না। তখন উনি তখন নান্দিকারে যখন গেলাম, তখন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাপার ছিল। উনি যখন নতুন কেউ গেছে তার মধ্যে সম্ভাবনা দেখেছেন, সে পঞ্চমুখে বলে বেড়াতেন সবাইকে যে একজন এসছে আমার দলে, খোলা মানুষ ছিলেন। তা শম্ভুদাকেও বলেছেন, আমাদের নতুন ইয়ে করেছে যে কিরকম চলছে গ্রুপ টুপ, যে উনি বলেছেন বিভাস চক্রবর্তী বলে একজন এসছে, তার মধ্যে একটা সম্ভাবনা আছে, সিনেমা নিয়ে ভাবছে, থিয়েটার নিয়ে ভাবছে, সব কিছু নিয়ে ভাবছে। বিভাস চক্রবর্তী, আচ্ছা ও কি আমাদের বিসর্জন নিয়ে কোনো চিঠি লিখেছিল আনন্দবাজারে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমার কাছে ওই মশাই কি লিখেছিলেন আপনি, শম্ভু আমাকে জিজ্ঞেস করছে। সে একটা কেলোর কীর্তি করেছিলাম। তখন তো মানে ওসব ব্যাপার বেপরোয়া ব্যাপার, আপনি তো বরাবরই বেপরোয়া একটা ব্যাপার। ঠিকই, এটা খুব মজার একটা ব্যাপার। কিন্তু পরবর্তীকালে তো তারপরে খুবই হৃদ্যতা হয়েছিল নিশ্চয়ই। না না, আমায় খুবই স্নেহ করতেন। নিজেকে সৌভাগ্যবান মনে করি আমি যে আমি ছিলাম সিলেটে, সেখান থেকে কলকাতায় এসেছি রিফিউজি হয়ে, বলবো রিফিউজি হয়ে এসেছি, এসে পড়াশোনা করেছি কোনো মতে, তারপর থিয়েটারটা করছি। সেই জায়গায় সৌম্য মিত্রর সঙ্গে পরিচয় হয়েছে, উৎপল দত্তর সঙ্গে পরিচয় হয়েছে, ওদের স্নেহ পেয়েছি, সত্যজিৎ রায়ের স্নেহ পেয়েছি, মৃণাল সেনের, না এই এত গুণী মানুষকে পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের কথাবার্তা শুনেছি, তারা ভালোবেসেছেন, স্নেহ করেছেন। এই প্রসঙ্গে বলি স্যার, একটু এগিয়ে গিয়েই বলছি যে এই যে আপনাদের সময় একটা আমি দেখেছি, এখনো সেটা আছে, যে আপনারা যারা একসাথে কাজ করতেন, সিনিয়র হোক জুনিয়র হোক সমসাময়িক হোক, আপনাদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক ছিল, বন্ধুত্বের, সম্মানের, হয়তো প্রতিযোগিতাও ছিল। না, ওরা বড় বড় মানুষ, তারা সিনেমা ফিল্ম করছেন, ইয়ে করছেন, কিন্তু আমাদের থিয়েটার দেখতেন। আমি যখন দূরদর্শনে চাকরির জন্য অ্যাপ্লাই করি 74-এ, তখন আমি ওই থিয়েটার ওয়ার্কশপে 2-3টে নাটক ডাইরেক্ট করে ফেলেছি অলরেডি, চাকভাঙা মধু, রাজরক্ত। তখন আমি যখন অ্যাপ্লাই করি 2টো সার্টিফিকেট দিতে হতো। আমি কোন 2জনের সার্টিফিকেট দিয়েছিলাম জানো? টেলিভিশনের জন্য। টেলিভিশনে বিজ্ঞাপন বেরিয়েছে, বন্ধুরা বললো তুই অ্যাপ্লাই কর টেলিভিশনে, নাট্য প্রযোজকের জন্য অ্যাপ্লাই করো। তা অ্যাপ্লাই করবো, সার্টিফিকেট দিতে হবে। আমি একটা দিয়েছিলাম মানিক দার সার্টিফিকেট, একটা মৃণাল সেনের সার্টিফিকেট। কিভাবে সত্যজিৎ রায়ের সাথে পরিচয়টা হয়েছিল যদি একটু বলেন? সত্যজিতের সঙ্গে পরিচয় হয় মূলত বাপি বন্দ্যোপাধ্যায় বলে আমাদের একজন বন্ধু ছিল, সেটা অরুণবাবু খুব ভালো চেনেন বাপিকে। বাপিকে সাহায্য করেছিলেন ওর একটা ডকুমেন্টারি তৈরি করার ব্যাপারে। বাপির একটা অবাধকতা ছিল ওইসব জায়গায়, হ্যাঁ, ঢুকে পড়ে তাদের সঙ্গে এমনভাবে কথা বলতো যেন প্রায় সময় নিয়ে আর কি। তো ও আমাকে নিয়ে যেত, ওই যখন স্ক্রিনিং হতো, ছবি তৈরি হওয়ার পরে যখন স্ক্রিনিং হতো, প্রথম স্ক্রিনিং, প্রাইভেট স্ক্রিনিং হতো, হ্যাঁ, নিউ থিয়েটার স্টুডিও ছোট অডিটোরিয়াম ছিল ওদের, সেই সমস্ত জায়গায় নিয়ে যেত। ওইখানেই ও ইন্ট্রোডিউস করিয়ে দিত, আমার বন্ধু বিভাস থিয়েটার করে, ইত্যাদি ইত্যাদি। তারপর আস্তে আস্তে হয়, এবং ওরা থিয়েটার দেখতেন, তো দেখতে ভালোবাসতেন। আর আপনি তো বোধহয় ফিল্ম সোসাইটি মুভমেন্টের সাথেও খুব যুক্ত ছিলেন। হ্যাঁ, ওই যে 57-এ বিএ পাস করে বেরিয়ে চাকরি যেরকম করলাম, আর একদিকে 58-এ ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বারশিপ নিলাম। সেখানে প্রচুর ছবি দেখতাম, বিদেশি ছবি, প্রচুর বই পড়তাম, লেখালেখি করতাম। হ্যাঁ, ফিল্ম নিয়ে চর্চাটা তখন খুব ভালো ছিল, এবং একটা সময় ভেবেছিলাম যে আমি ফিল্মই করব। হ্যাঁ, সেটাই বলছি, ইচ্ছা করেনি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছা করেছিল।
বললাম না, এটা বলি, আমি একটা খুব সংক্ষেপে বলি যে আমার কৈশোরের প্রেমিকা ছিল থিয়েটার, আমার যৌবনের প্রেমিকা হলো ফিল্ম। কিন্তু যৌবনের প্রেমিকার সঙ্গে ঘর বাঁধা হলো না, কারণ তার এত কিছু ডিমান্ড, তার এত, মানে আমি থিয়েটার গরিবের জন্য ঠিক ছিল, কিন্তু তার এত ডিমান্ড যে বগলের স্ক্রিপ্ট নিয়ে এর কাছে ঘোরো, প্রডিউসার খোঁজো, অমুক করো তমুক করো, নানা রকমের এটাতে সম্মানে লাগতো। তোর থিয়েটার করব, সিনেমা করব, তার জন্য অত ঘোরাঘুরি কিসের, লোকের ধরে ধরে। সেই জন্য বললাম না, থিয়েটারই ভালো, নিজেদের মধ্যে নিজেরা জোগাড় যন্ত্র করে নিজেরা থিয়েটার করে। কিন্তু আপনি তো বলেছেন, আমাকে অন্তত বলেছেন যে থিয়েটার হচ্ছে নিষ্ঠুর প্রেমিকা। এটাও আপনার থেকেই শোনা যে খুব নিষ্ঠুর প্রেমিকা। নিষ্ঠুর প্রেমিকা, আর্ট ইজ এ জেলাস মিস্ট্রেস, এটা সবসময় বলা হয় আর কি। আর্ট হচ্ছে জেলাস মিস্ট্রেস, মানে সেটা আর্ট অ্যাজ এ হোল সম্পর্কে। হ্যাঁ, সেই হিসেবেই বলেছিলাম। সেটাই, থিয়েটার নিষ্ঠুর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। থিয়েটারের যে স্ট্রাকচার, যে পরিকাঠামো, তাহলে তোমাকে একটা কথা বলি, বলুন। একটা ফেনোমেনন বলি, থিয়েটার গ্রুপ থেকে, থিয়েটারের সেই গ্রুপের যিনি প্রতিষ্ঠাতা কিংবা মূল মানুষটা, সেই মানুষটা থিয়েটার তার গ্রুপ থেকে বেরিয়ে যায় কেন? সৌম্য মিত্র গেছেন, উৎপল দত্ত গেছেন, শেখর চট্টোপাধ্যায় গেছেন, শ্যামল ঘোষ গেছেন, অসিত মুখোপাধ্যায় গেছেন, বিভাস চক্রবর্তী গেছেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় গেছেন, রমাপ্রসাদ বণিক গেছে। কেন? Why that first man in theater group, in a group, has to leave the group in a not very cordial manner? কেন হয় স্যার? আমি জানি না। দেখো, যারা ওই পজিশনে থাকে, তাদের যে ভোগ, তারা যা কিছু ভোগ করে, তাদের যা কিছু সহ্য করতে হয়, সেইটা তো বাইরে বলা যায় না। তাদের নামটা হয়, কারণ তাদের নামে গ্রুপ, তাদের নামটা হয় যে বিহার চক্রবর্তীর গ্রুপ, অরুণ মুখোপাধ্যায়ের গ্রুপ কিংবা অমুকের গ্রুপ, এটা ঠিক, তাদের নিয়ে লেখালেখিও হয়। কিন্তু গ্রুপের মধ্যে যে কম্পোজিশন, যে স্ট্রাকচারটা থাকে, সেখানে ডেমোক্রেসির নামে যে জিনিসটা হয়, সেটা শিল্পের পক্ষে খুব একটা ইয়ে নয়। না, বড়দের তো হয়, ছোটদেরও তো হয় স্যার। হবেই তো, আমিও তো 25 বছর হবেই তো, কারণ এখানে তো আমাদের প্রফেশনাল সম্পর্ক নেই। আজকে যদি প্রফেশনাল সম্পর্ক থাকতো, যে আমি প্রডিউসার টাকা দিচ্ছে, আমি সমস্ত ইয়েকে টাকা দিচ্ছি, যারা কাজ করছেন তারা করছি, ভালো ভালো লোককে, ভালো ক্যামেরাম্যানকে, ভালো সাউন্ড রেকর্ডিস্টকে, ভালো এডিটারকে নিয়ে আসছি, ভালো সেট ডিজাইনারকে নিয়ে আসছি, নিয়ে এসে ভালো আর্টিস্টকে দিয়ে কাজ করাচ্ছি, জিনিসটা তার ইয়েটা বেসিসটা অন্য থাকে, স্বচ্ছ থাকবে, অনেক স্বচ্ছ থাকবে। যে মুহূর্তেই ওই টাকা পয়সা নেই, কিন্তু ওই হাত কচলা টাকা পয়সা নেই বলে দারিদ্র্যের মধ্যেও একটা পলিটিক্স তৈরি হয়ে যায়, সাংঘাতিক। সেটা আরো সাংঘাতিক, মানে কি পেলাম, এই থিয়েটার করে কি পেলাম, এরকম হাহুতাশ অনেকে করে। তাদের হাহুতাশ থেকে কিন্তু অনেক আগুন তৈরি হয়, ছোট 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 আগুনের ফুলকি থেকে একটু বড় আগুন তৈরি হয়। এবং এই কি পেলাম কথাটা খুব ইন্টারেস্টিং স্যার। একবার আমরা যখন ছোট, এই গণতন্ত্র ইত্যাদি নিয়ে খুব আলোচনা হতো, আমি তো খুব ছিলাম, রেবেল টাইপের ছিলাম, তো খুব একদিন এরকম তর্ক করছি, তো স্যার আমাকে আস্তে করে বললেন যে অধিকার এবং কর্তব্য দুটো জিনিস থাকে গণতন্ত্রে। অধিকারটা সবাই বোঝে, কর্তব্যটা কেউ বোঝে না, এটাই হচ্ছে সব। এই প্রসঙ্গেই বলি স্যার, এই যে আপনি থিয়েটার ওয়ার্কশপ থেকে বেরিয়ে এলেন, থিয়েটার ওয়ার্কশপ আপনি মানে নান্দিকারের পর আপনারা কয়েকজন বেরিয়ে এলেন, ওখানেও নিজের মতো করে কাজ করব এই জন্যই তো বেরিয়ে এসেছিলেন নান্দিকার থেকে। বেরিয়ে এসে থিয়েটার ওয়ার্কশপ তৈরি করলেন, অতগুলো ভালো প্রযোজনা, মানে নাম করার আর দরকার নেই। এই যে আমরা যখন বেরিয়ে এলাম নান্দিকার থেকে, তার সঙ্গে অন্য ভাঙনের একটা তফাৎ আছে। অন্য ভাঙনে দেখা যায় যে যিনি প্রধান দলটার, তাকে বেরিয়ে যেতে হয়, তিনি যে কোনো কারণে হোক তিনি বেরিয়ে যাচ্ছেন, দলটা থাকছে, দলটা অন্য নেতৃত্ব টেক ওভার করছে। কিন্তু নান্দিকা থেকে বেরোনোটা হচ্ছে, আমরা ডিসাইড করেছিলাম, বিশেষ করে আমরা কয়েকজন যারা ওই স্প্লিটের সময়
সম্মুখভাগে ছিলাম আর কি, তারা ঠিক করেছিলাম যে আমরা নিজেদের মতো করে থিয়েটার করব, নিজেদের মতো করে আমাদের কনস্টিটিউশনটা তৈরি করব, নিজেদের মতো যে সমস্ত দেখেছি গণ্ডগোলগুলো সেই গণ্ডগোলগুলো দূর করে অন্যরকমভাবে চলবো। এবং এই জন্যে আমাদের শুধুমাত্র নাটক করাটা নয়, নাটক পছন্দের ব্যাপারেও নিজেদের মতো করে করব। এই যে কতগুলো ঠিক করে নিয়েছিলাম আমরা কিন্তু যা করছেন, যিনি আমাদের নাটক শিখিয়েছেন তার প্রতি কোনো আক্রোশ থেকে নয়, তার প্রতি কোনো কি বলবো যে তাকে দেখিয়ে দেবো আমরা কীরকম থিয়েটার, তা নয়। তার কাছে শিখেছি, সেটা স্বীকার করে নিয়েও আমরা আলাদা করছি। হতেই তো পারে, অনেক বেশি মানে কি বলবো, রেসপেক্টফুলি করেছি। হ্যাঁ, রেসপেক্টফুলি করেছি, যার জন্য আমরা নিজেরা বেরিয়ে এসেছি। আমরা কখনো নান্দিকারকে মানে ডিনাউন্স করিনি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করিনি। ওরা নান্দিকার মতো থিয়েটার করেছে, ভালো থিয়েটার বলে আমাদের ভালোও লেগেছে নান্দিকার যখন ভালো থিয়েটার করছে। তারপর হ্যাঁ, কিন্তু আমরা আমাদের মতো থিয়েটার করছি, সেই স্পর্ধাটা নিয়েই করছি। কিন্তু এই যে স্পিরিটটা, এটা বেশি। অজিতেশ বাবু কিভাবে নিয়েছিলেন ব্যাপারটা একটু জানতে চাইবো। অজিতেশ বাবু একটা খোলা মনের মানুষ ছিলেন, যার জন্য অজিতেশ বাবু, আমি বললাম না যে আমার বহুরূপীতে একটু মনে হতো একটু যেন বেশি নিয়ম দেখানো হচ্ছে, একটু বাধ্যবাধকতা লাগতো, একটু নিজে ফ্রিলি এক্সপ্রেস করা যেত না, নিজেকে সহজভাবে মেশা যেত না, এই ব্যাপারটা। অজিতেশবাবু কিন্তু প্রথম থেকেই মানে এই খোলা মনের মানুষ, দিল খোলা মানুষ, খোলা মনের মানুষ, এই জন্য। এবং অজিতেশবাবু যখন আপনারা বেরিয়ে গেলেন তখন অভিনয় পদ্ধতি, অভিনয় শেখানোর পদ্ধতি আকর্ষণ করেছিল আমাকে। কারণ আমি এর আগে যেটা দেখতাম যে উৎপল দত্তের একটা ছাপ দেখা যেত, উৎপল দত্তর দলে যারা অভিনয় করতো তাদের মধ্যে, শম্ভু মিত্রের একটা ছাপ দেখা যেত শম্ভু মিত্রের দলে যারা অভিনয় করতো। কিন্তু অজিতেশবাবু ওইভাবে কিন্তু ওই ছাঁচ দিয়ে সবাইকে এক ছাঁচে ফেলে তৈরি করতেন না, যে যার মতো করতে দিতেন। তারপর তার যেভাবে নাটকটা বাঁধবেন সেই জন্য, এবং নাটকটার কথা যেভাবে আসবে দর্শকের সামনে গিয়ে পৌঁছবে সেই বিষয়ে কথা বলতেন প্রচুর, কিন্তু কখনো ওই দেখিয়ে দিয়ে এইরকমভাবে করো, এরকমভাবে করো, এটা বলতেন। এটা আমার খুব ভালো লেগেছিল, কারণ মানুষ একই রকম, তার হাত দুটো পা, মুখ, চোখ, কান, সবই আছে, কিন্তু প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা। ঠিক মঞ্চেও যখন মানুষদের বিভিন্ন মানুষকে দেখানো হয়, তার তো আলাদা আলাদা তো নিয়েই তাকে দেখানো উচিত। তারা যদি এক ছাপে মনে হয় একরকম কথা বলছে, একরকম টোনে কথা বলছে, একরকম সুরে কথা বলছে, হ্যাঁ, তাহলে সেই ব্যাপারটা থাকে না। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই ব্যাপারটা ছিল, এটা আমার লক্ষ্য করেছিলেন, যার জন্য আমার খুব ভালো লাগে। এবং আমি আমার মানে থিয়েটার তৈরি করার ব্যাপারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এই রীতিটাকে আমি অনুসরণ করে এসেছি চিরকাল, যার জন্যে যেরকম মানে মানুষও বিচিত্র, নানা রকমের মানুষ আছে, সেইটা মঞ্চে আনার চেষ্টা করেছি। আরেকটা নানা ধরনের নাটক করার চেষ্টা করেছি, বিচিত্র নাটক তৈরি করবো। আমি ওই কোনো কিছুতে বাঁধা পড়ে থাকিনি যে এই ধরনের নাটকই করবো, ওই ধরনের নাটকই করবো, এটা খুব জমেছে সুতরাং এই ধরনের আর একটা করবো, তা নয়। নিত্য নতুন নাটক করো, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম, যখন আপনারা বেরিয়ে এলেন থিয়েটার ওয়ার্কশপের জন্য, তখন অজিতেশ বাবুর মন খারাপ হয়নি? হ্যাঁ, ভীষণ খারাপ হয়েছে, নিশ্চয়ই। কিছু বলেছিলেন আপনাদের? বলেননি, তবে বোঝা যায় তো, হ্যাঁ বোঝা যায়, খুব কষ্ট পেয়েছিলেন। এইটা কেন বারবার হয় স্যার? এটাই আপনি আগে বলছিলেন, আপনার সাথে আপনি যখন থিয়েটার ওয়ার্কশপ তৈরি করলেন, তারপর থিয়েটার ওয়ার্কশপ থেকেও আপনি বেরিয়ে গেলেন অতগুলো বড় কাজ করার পর। করেছি তখন তার মানে নাম থেকে আরম্ভ করে, নামও আমি দিয়েছি, লোগো, তার কনস্টিটিউশন, সবকিছুই আমার তৈরি, নিয়ম কানুন যেগুলো, হ্যাঁ, কন্ট্রাক্ট ফর্ম থেকে আরম্ভ করে অমুক সব সংগঠনের কাজও একসঙ্গে করতে হয় আমাদের। এই থিয়েটারটা এমনই, শুধুমাত্র ডিরেক্টর হয়ে আমি বসে রইলাম, ডিরেকশনের কাজ দিলাম, তা হয় না। সংগঠনের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আপনি খুবই ভালো একজন সংগঠক, আবার বলার অপেক্ষা রাখে না আমার, কিন্তু তাহলে শেষ পর্যন্ত কিন্তু ভালো হয় না। না ভালো হলো। তারপর আপনি অতগুলো কাজ হলো পরপর, হ্যাঁ,
ভালো হলো এই জন্য কারণ আপনি নতুনত্বের জন্য বেরিয়ে এসেছেন, আপনি তো যেটা অন্য বেরিয়ে এসে রকম যেটা করেছেন করার সেটা আরো ভালো কিছু করেছেন। তো তারপরে থিয়েটার ওয়ার্কশপে যতদূর সম্ভব আমি যা দেখেছি বা পড়েছি যে কিছু বোধহয় একটা নিজেদের মধ্যে মতবিরোধ কিছু একটা ছিল, সেখান থেকে আপনি অন্য থিয়েটার তৈরি করলেন বেরিয়ে এসে, তাই তো? হ্যাঁ, একটা একটা সামান্য ব্যাপার নিয়ে কিন্তু সেটাকে ইস্যু করে কিছু লোক কাজে লাগালো আর কি। ওইটা থাকে জানো তো, একজনের খ্যাতি হচ্ছে, দলে একসঙ্গে আছি অনেকে, একসঙ্গে করছি বেশ সুন্দর, আমরা সব এক, আমরা সব গ্রুপ, কিন্তু খ্যাতিটা সামহাও হয়ে যায় একজনের, বুঝতে পেরেছ, দুজনের, অমুকের। তাতে কি হয়, আমি আছি বলে আমার মধ্যেও ক্ষমতা আছে কিন্তু আমি সুযোগ পাচ্ছি না, ওই লোকটা আছে বলে সুযোগ পাচ্ছি না, কিংবা এইরকম একটা কতগুলো জিনিস। একটা মানুষের মন একটা বিচিত্র মন। তোমার বাড়ির ছেলেও পরীক্ষা দিচ্ছে, পাশের বাড়ির ছেলেও পরীক্ষা দিচ্ছে, পাশের বাড়ির ছেলেটার যদি খুব ভালো রেজাল্ট হয় তোমার মন খারাপ হয়। কেন হয়? কেন হবে বলো? তোমার ছেলের মতো ভালো রেজাল্ট তার হলো না, তোমার মন খারাপ হলো, কেন হবে? কিন্তু মানুষের মন এইরকমই হয়, এটা বুঝতে পেরেছ? আমি যদি দেখি যে ও তো আমারই মতো, আমি কম কিসে, কিন্তু অথচ তারই নাম টাম হচ্ছে, দেখা যাচ্ছে। সাধারণত ওইগুলো মানুষের মনের অনেক বেশি ভেতরে নিহিত থাকে, সেগুলো প্রকাশ করলে খুব কুৎসিত দেখায়, কিন্তু সেই জন্য একটু আমরা কখনো মানে পরিষ্কার করে বলি না, এইগুলো বলি না, চেপে রাখি, কিন্তু ভেতরে এইগুলো কাজ করে। একদম জানকি গেল। তো এবারে আপনি অন্য থিয়েটার তৈরি করলেন। অন্য থিয়েটার তো আমি যেটুকু আমার জানা একটা ফ্রেশ মডেল, মানে তখনকার যে গ্রুপ থিয়েটারের যে মডেল, যে স্ট্রাকচার, সেখানে অন্য থিয়েটার অনেকগুলো নতুন মানে চিহ্ন নিয়ে এলো আমি বলবো। তার মধ্যে একটা তো হচ্ছে যে ওই যেটা একজন নয় কয়েকজনের একটা কমিটি, যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার জেনে, যে স্থায়ী সদস্য, চিরকালের স্থায়ী সদস্য থাকবে তারা, সেই কজনের একটা কোর কমিটি, মানে এরাই চালাবে সংগঠনটা, চালাবে কিন্তু বাইরের লোককে নিয়ে, অনেক লোককে নিয়ে, কিন্তু এটা কোর কমিটি। এবং এইখান থেকেই বোধহয় অন্য থিয়েটার থেকেই বোধহয় প্রথমেই, এখন যেটা খুব চালু হয়ে গেছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলবেন, ফ্রিল্যান্সিং। মানে আপনি ডিরেক্টর হিসেবে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছেন, অন্য দলের ছেলেমেয়েরা আপনার কাছে কাজ করতে আসছে। আমি এটা বলতাম যে আমি এই কয়েকটা ছেলেকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো কেন? আমি আরো অন্যরকম ছেলে মেয়েদের নিয়ে কাজ করবো না কেন? সুতরাং আমার সেই সুযোগ থাকা উচিত। আবার ওই ছেলে মেয়েগুলো একটা ডিরেক্টরের আন্ডারে কাজ করে যাবে কেন? নানা রকম ডিরেক্টরের সঙ্গে কাজ করুক, নানা রকম, তাতে তার নিজের উন্নতি হবে, নিজের, সেইটা ছিল আমার আর কি। যেটা কিন্তু বেসিক ওই পয়েন্টে গিয়ে আমারই সঙ্গে আমার তখনকার দলের একটা ইয়ে তৈরি হয় আর কি, মানে থিয়েটার ওয়ার্কশপে। আচ্ছা, তো থিয়েটার ওয়ার্কশপে আমি বলেছিলাম যে তুমি বাইরে থেকে আলোর জন্য তাপস সেনকে নিচ্ছ, তুমি মহিলা আর্টিস্ট না থাকলে তুমি মহিলা আর্টিস্টকে পয়সা দিয়ে নিচ্ছ, তোমার বাজনা বাজাতে জানে না, তুমি বাইরে থেকে পয়সা নিয়ে নিচ্ছ, পয়সা নিয়ে লোক নিচ্ছ, এত কিছু করছো তুমি বাইরে থেকে, খালি অভিনেতা তুমি নিতে পারবে না। এটা কেন হয়? এটা হচ্ছে একদিকে পুরুষতান্ত্রিক ব্যাপার একটা, আর একদিকে হচ্ছে ওই ক্ষমতা আটকে রাখা, অর্থাৎ গোষ্ঠীবাজি, মানে আমরা করবো, বাইরের লোককে কেন? ঠিক। তো সেইটাকে আপনি একদম ভেঙে অন্য থিয়েটার তৈরি করলেন, কিন্তু এইটাই কি এখন গ্রুপ থিয়েটারের মডেল হয়ে দাঁড়ালো না? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, যে এটাতে ভাবা উচিত যে আমি করছিটা কেন, এই পথটা নিচ্ছি কেন? এই পথটা নিচ্ছি যাতে ভালো থিয়েটারটা আরো ভালো হয়। থিয়েটারটা যদি আরো ভালো না হয় তাতে আমি এটা নেব কেন? আমার মনে হচ্ছিল এতে থিয়েটারটা আরো ভালো হবে, থিয়েটারটা আরো শক্তিশালী হবে, থিয়েটারটা আমার ওরকম মানুষ দরকার, অভিনেতা দরকার, আমার দলে নেই, আমি বাইরে থেকে নিয়ে এসে করালুম, তাহলে থিয়েটারটারই উপকার হলো আলটিমেটলি। হ্যাঁ, আমি কিন্তু এই ভেবে নিতাম, আমি কোনো তার স্টার ভ্যালু আছে বলে তার বিক্রি হচ্ছে তা সেরকম কাউকে নিতাম না। আমি সৌমিত্র বসুকে নিয়েছি, আমি একজন পীযূষকে নিয়েছি, পরবর্তীকালে সুমন মুখোপাধ্যায় কাজ করেছেন, সুমন আমার সঙ্গে মাধব করেছে।
তাতে আমি তো দল উপকৃত হয়েছে। আলটিমেটলি একজন ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে থিয়েটার বড়, এটা ছিল আমার থিওরি। থিয়েটারটা দলের থেকে বড়। কিন্তু থিয়েটারের থেকেও কি জীবন বড়, এটা আপনি মনে করেন এখন? এটা একটা কথা আছে, মানে এর পরের পর্যায়টা তাই, এটা এখন কি তাই মনে হয়? জীবন সবসময় বড়, সবসময়। মানে এইটা একটা, আমি কেন বললাম কথাটা, এইটা একটা আছে না, আমাদেরও শেখানো হচ্ছে ছোটবেলা থেকে, থিয়েটার সবকিছুর উপরে, মানে পরিবার পরিজন গোষ্ঠীর পিণ্ডি যেখানে যাক, থিয়েটার সবকিছুর উপরে। এটা কি আপনি মানেন স্যার? এটা মানেন কি, এটা হচ্ছে গিয়ে একটা সময় মনে হতো এটা হচ্ছে যে মানে আশ্রমের মতো একটা আর কি, আমরা আশ্রমিক, আমরা অন্য আর কিছু করব না, আমরা সন্ধ্যাবেলার রূপগুলো দেখবো না, আমরা কোনো মানে বাইরে যাওয়া ইচ্ছে মতো ঘোরা, ইয়ে করা, অমুক করে তো ঘোরা, আমরা একটা জায়গায় বসবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিকেলবেলা বসবো, এই চর্চাটা করব। এতে করে মানুষকে একটু বেঁধে ফেলা হয়তো, তা খোলার ব্যাপারটা থাকে না। সেইটা ওটা না করতে ভালো, কিন্তু আবার ওই ডিসিপ্লিনটা না থাকলে আবার থিয়েটারটা হয়ও না। কারণ আমাদের এখানে তো আর কোনো ইনস্টিটিউশনে আমরা করছি না, আমরা তো নিজেরা মিলিয়ে করছি জিনিসটা। তো আমাদের ভুলভ্রান্তি আছে, মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড আছে, নানা রকম ব্যাপার আছে। সুতরাং আমাদের সমঝে চলতে হয়, মানে ভালো করে থাকার জন্য, মানে কাজটা করার জন্য অনেক নিয়ম তৈরি করে থাকতে হয়, অনেকগুলো জিনিস বাদ দিয়ে জীবন থেকে বাদ দিতে হয়, অনেকগুলো জিনিস করেছেন তো স্যার, অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক মানুষ করেছে। কিন্তু সেখান থেকে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলে আপনার মনে হয়? আজকে গ্রুপ থিয়েটারের স্ট্রাকচারটা আপনাদের সেই স্বপ্নের সাথে কি কোথাও মিল পাচ্ছে না? আজকে পশ্চিমবঙ্গের সামগ্রিক চেহারা সব দিক থেকে যেরকম ছন্ন ছাড়া, কিছুটা ছন্ন ছাড়া, তবে থিয়েটারটা করে যারা, তাদের কাজ যদি ভালো হয় তাহলে ভালো লাগে দেখতে, এটা ঘটনা। কিন্তু ভালো কাজ তো সমাজেই হচ্ছে না সেরকম, রাজনীতিতেও হচ্ছে না সেরকম, শুধুমাত্র থিয়েটারে হবে। হ্যাঁ, কারণ দেখো সিনেমা, বাংলা সিনেমা এখন কোথায়? সত্যি কথাই, সাহিত্য কোথায়? এত কিছু হচ্ছে চারপাশে, সাহিত্যে তো তার কোনো প্রভাবই দেখি, অনেক কিছুই হারিয়েছি আমরা, হারাতে চলেছি। সুতরাং থিয়েটারও যে একেবারে আগের মতো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে তার কোনো মানে নেই। তবে তার মধ্যে স্পাতগুলো আছে, শক্তিগুলো আছে, অনেকের মধ্যেই সেই ক্ষমতা আছে। অনেক ছেলে ভালো কাজ করছে, সুযোগ পেলে ভালো কাজ করছে, অনেকগুলো ইয়াং ছেলে বেরিয়ে এসছে, তারা ভালো পরিচালনার কাজ করছে, কিছু অভিনেতাও ভালো বেরিয়ে এসছে। কিন্তু কতগুলো অভাব বোধহয় আছে যেগুলো হয়তো একেবারে পিন পয়েন্ট করে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু রয়েছে। যেমন তুমি ধরো হাসির নাটক করতে পারে না, মজার নাটক করতে পারে না, মজার সিনেমাও করতে পারে না, প্রমোশন করতে পারে না, মজার সিনেমা হয় না, উঠে গেছে। আর আমরা কি মজার সমস্ত ছবি দেখেছি সেই এক এক করে, হ্যাঁ কি মজার ছবি দেখেছি, সত্যি ছোটদের জন্য কাজ, লুকোচুরি দেখেছি, বরযাত্রী দেখেছি, এই দেখেছি সেই দেখেছি, কিংবা থিয়েটারে প্রহসনটা একের পর এক প্রহসন করতেন, প্রহসন দিয়ে তারা শুরু করতেন, শেখর চট্টোপাধ্যায় কিংবা অনিতেশ বন্দ্যোপাধ্যায় কিংবা শম্ভু মিত্র। হ্যাঁ, এখন যেন রসবোধটা ইয়ে হয়েছে, সব সিরিয়াস হয়ে থিয়েটার মানে হচ্ছে ব্রহ্মচর্য পালনের মতো প্রায়। আসলে জীবনটা খুব টাফ হয়ে গেছে স্যার, এটা তো মানবেন। আপনারা তবু যাই হোক চাকরি করেছেন, টাফ হবে। আমরা তো জীবনের মানুষের মধ্যে যেটা হচ্ছে সেটা তো আমরা সেইটাকেই একমাত্র পথ বলে ধরছি না, আমরা তো তার থেকে বেরিয়ে গিয়ে আমরা কিছু অন্যরকম করবো, অন্যরকম-ভাবে দেখাবো জীবনটাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই রকম চার্লি চ্যাপলিন, ব্রেক, এরা সব নাটক করেছেন, তাদের মধ্যে মজা নেই? তাই তো, এটাও একটা ব্যাপার। সবাই গেল যুদ্ধে, অনেকে আমাকে তখন বলতো, আচ্ছা এই যে নাটক দেখে লোকে হাসছে, মনে হয় না আপনার বক্তব্য তাতে হচ্ছে? আমি বললাম এরকম থিয়েটার কিংবা ফিল্ম গোমরা থেরিয়ামদের জন্য নয়, এর মধ্যে রস আছে, জীবনের রস যারা উপলব্ধি করতে পারে তারা বোঝে, এবং
ওই রকম মাপের লোকদের নিয়ে ব্যঙ্গ করা, তাদের ভাঁড় হিসেবে তুলে ধরা, তার মধ্যে একটা প্রতিবাদ আছে সাংঘাতিক। সাংঘাতিক সাংঘাতিক প্রতিবাদ আছে। ও চার্লি চ্যাপলিনের মতো করে আর কি প্রতিবাদ গ্রামের করতে লোকেরা, পেরেছে। যখন আমি মনে আছে যখন রানাঘাটে ছিলাম ওই গ্রামে, গ্রামের লোকেরা এই চৈত্র সংক্রান্তির দিনে সম বেরোতো ওদের, তাতে গ্রামের সমস্ত কেচ্ছা কুচ্ছ বড় লোকদের নানা রকমের এই কেচ্ছা, অমুক কেচ্ছা তমুক কেচ্ছা, টাকা পয়সার কেচ্ছা, সব কিছু ওর মধ্যে থাকতো, দেখানো হতো। এটা তো একটা কাজও বটে। একদম। এবং আমাদের তো ট্র্যাডিশনের মধ্যেও ছিল, ট্র্যাডিশনের মধ্যে ছিল সেইগুলো। সং। স্যার আপনি একটা সময় যাত্রা করেছেন, হ্যাঁ, এটা আমার মানে ফ্যাসিনেটিং লাগলো, এটা জানতাম না। আপনি পরিচালনা করেছেন, ফুলন দেবী, হ্যাঁ, মঞ্জু দিয়ে অভিনয় করতেন তাতে, এটা কিরকম ব্যাপার স্যার? একটুখানি বলুন প্লিজ, এটা কখনো শুনিনি। আমার তো যাত্রা খুব ভালো লাগতো দেখতে, আমি খুব দেখতাম যাত্রা। এবং উৎপলদা যখন যাত্রায় যোগ দিলেন তখন আরো আকর্ষণটা বাড়লো, কারণ উৎপলদার যাত্রার মধ্যে শুধুমাত্র যাত্রার যে কাহিনীগুলো থাকতো সেগুলো অনেক সময় কি বলবো, পচা গদা কাহিনী থাকতো, সেন্টিমেন্টাল মেলোড্রামা এইসব থাকতো। কিন্তু উৎপলদার যাত্রার মধ্যে একটা পলিটিক্যাল ইয়েও থাকতো, মেসেজও থাকতো, এইসব থাকতো। জীবনটাকে যেভাবে তুলে ধরা উচিত সমাজ বদলের জন্য, তার একটা ইয়েও থাকতো। তো সেখানে সেই জন্য যাত্রা দেখতে যেতাম, উৎপলদার নাটক দেখতে যেতাম, যাত্রা দেখতে যেতাম। অনেক থিয়েটার যাত্রায় অনেক বন্ধু হয়েছিল আমার, তাদের সঙ্গে বাইরে বাইরেও যেতাম। আমি বাইরে গিয়ে পালা দেখতাম যে গ্রামের লোকেরা কীভাবে নেয় এটা। যাই হোক, তো তখন আমাকে হঠাৎ অফার এলো জনতা অপেরা থেকে যে এরকম আপনি যদি যাত্রা করেন। আমাদের দলটা ডুবে যাচ্ছিল খুব, তখন ওরা কোত্থেকে জেনেছে জানি না, বললো যে আপনি যদি একটা নাটক করেন। তখন আকাশবাণীর একজন বড় অফিসার ছিলেন, নামটা ভুলে গেছি তার, সেই অফিসার ফুলন দেবীর উপর একটা নাটক লিখেছিলেন। পড়লাম আমি, পড়ে খুব ভালো লাগলো। আমার মনে হলো বাহ, এটা তো করা যায়। এটা ওইটা নয় যে ফুলন দেবীকে ভাঙিয়ে খাওয়া, তা নয়। ফুলন দেবীর যে যন্ত্রণা, যে থেকে উনি এইটা নারী হিসেবে যেভাবে তার জীবনটা কেটেছে সেইটা নিয়ে ফুলন দেবী। এবং তারপরে তার মধ্যে একটা ওইরকম একটা জন্মেছে যে অন্য কিছু সব কিছুর বিরুদ্ধে যাওয়া। তখন দেখেছিলাম এবং মানে মনে হলো করি। ওরা যখন বলছে করি করি, সব কিছুই প্র্যাকটিস করা দরকার। হ্যাঁ, যদি সুযোগ পেয়েছি যখন করবো না। এটা অন্য ফর্ম একটা 3 বছর করেছিলাম, খুব হিট হয়েছিল শুনেছি সেটা। ফুলন দেবী হিট। তারপর দ্রৌপদী করেছিলাম একটা ছন্দা চ্যাটার্জিকে নিয়ে, সেটাও হিট ছিল। হ্যাঁ, বেলা দাসগুপ্তাকে, বেলা 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 সরকার, আচ্ছা, বেলা সরকার ছিলেন হিরোইন, একটাতে ওনাকে নিয়ে করেছি। এগুলো তারপরে মনে হলো যে স্ক্রিপ্ট ভালো পাচ্ছি না। উৎপলদার একটা সুবিধা ছিল কি, উনি একটু নিজে নাটক লিখতেন, পালা লিখতেন। উনি ওনার পছন্দ মতো পেতেন স্ক্রিপ্ট, সেটা দিয়ে উনি তার মতো পছন্দ মতো নাটক করতে পারতেন। কিন্তু আমার নির্ভর করতে হচ্ছে অন্যের ওপরে। তারা পালা যেগুলো তৈরি করছে দিচ্ছে সেগুলো পছন্দ হচ্ছে না। দু এক বছরের পরই আমার রমা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট, রমা প্রসাদ বলে। হ্যাঁ, তো রমাকে একদিন রিহার্সাল দিতে বললাম যে এইটাই শেষ হোক, কারণ কোনো আনন্দ পাচ্ছি না এখানে করে, এত বাজে বাজে স্ক্রিপ্ট, এইগুলো করে কি হবে, কেন করবো। তখন দেন ওই ডিসাইডেড টু কুইট। বুঝতে পেরেছি। এই সময় আপনি চাকরিও করছেন, থিয়েটার দলও চলছে, এবং তখন আপনি দূরদর্শনে চাকরি করছেন, তাই তো? তখন দূরদর্শনে চলে গেছি। দূরদর্শনে কাজের যে আপনার যে জায়গাটা স্যার, ওটা তো মানে আপনার মতো এত মাল্টিটাস্ক করতে আমি বোধহয় আর কাউকে দেখিনি। দূরদর্শনের কাজটা এত ইউনিক এবং এত মানে আপনি পুনে থেকে পড়াশোনা করে এখানে যুক্ত হলেন, এবং এত নতুন। আমাদের ছোটবেলাটা যে ধরনের অনুষ্ঠান দেখে আমরা বড় হয়েছি, চিচিং ফাঁক থেকে শুরু করে হরেক রকম বয়সের, সবই তো আপনার তৈরি পরবর্তীকালে জেনেছি। এবং তখন আপনারা ছোটবেলায় আপনাকে দেখেওছি, তখন টেলিভিশন স্ক্রিনে আপনাকে দেখা যেত, তখন চিনতাম না। তো ওই যে মানে থিয়েটারে কি এগুলো আপনাকে সব শেখালো স্যার? মানে এই যে এত ইন্টারেস্টিং ভাবে ভেবেছেন পুরো। আমি যখন দূরদর্শনে যাই, তার আগে তো দূরদর্শন সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। তাই তো 74 সালে বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের চাকভাঙা মধুটা ওখানে টেলিভাইজড হয়েছিল, দেখিয়েছিল
তো সেই প্রথম আমি টেলিভিশন স্টুডিও দেখলাম, কী করে রেকর্ডিং হয় না হয় দেখলাম। এই ফিরে এসে কলকাতায় বিজ্ঞাপন দেখলাম যে কলকাতায় এটা ইয়ে হবে, দূরদর্শন কেন্দ্র হবে, আবেদনপত্র চাইছে বিভিন্ন বিভাগের জন্য, এরকম স্পোর্টস অমুক হ্যান ত্যান, তার মধ্যে নাটক হচ্ছিল। তা আমার কিছু বন্ধুরা বললো, ফিল্ম সোসাইটির দাদারা, ওরা বললেন দাও দাও এই করো। তো ওই দিয়েছিলাম, এই সুবাদেই সেই বললাম না সত্যজিৎ সার্টিফিকেট, মৃণাল সার্টিফিকেট, এইগুলো দিয়েছিলাম। তা নতুন কাজ স্পিরিট নেই, আমরা মানে খুব কাঁচা অবস্থায় আরম্ভ করেছিলাম রাধা ফিল্ম স্টুডিওতে। প্রপার স্টুডিও নয় ওটা, এটা ইম্প্রোভাইজড স্টুডিও, ছোটো একটা। প্রথম স্টুডিও ফ্লোরও ছিল না, একটা অভিভ্যান দাঁড়িয়ে থাকতো, অভিভ্যানটাই ছিল আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম, ওখান থেকেই সমস্ত অপারেটেড হতো। আর ফ্লোর ছিল, সেখানে যা কিংবা অন্য প্রোগ্রাম হতো। এই করতে করতে নিজেদের মধ্যে একটা নতুন কাজ করার একটা বিষয়। 6 মাস আমরা বাইরে গিয়েছিলাম ট্রেনিং নিতে, ফার্স্ট ব্যাচ, এবং বয়সের দিক থেকে আমি ছিলাম সিনিয়র মোস্ট, সবই ইয়াং ছেলেরা, ইয়াং ছেলেমেয়েরা ছিল। আমি একমাত্র একটু ওদের তুলনায় বয়স্ক ছিলাম, এবং আমি এমনিতেও সিনিয়রিটি কা মেরিট লিস্টেও আমি 1 নম্বর ছিলাম আর কি সিলেকশনের সময়। তো সেই জন্য আমার এটা বেশ ভালোই লাগছিল যে ছোটদের সঙ্গে একসঙ্গে মিলে এটা নতুন কাজ করার উৎসাহ এটা পাচ্ছিলাম। তো সেটা তারপরে তার মধ্যে যেভাবে এগোয় সরকারি একটা প্রতিষ্ঠান, সেইভাবে এগিয়েছি, এগোচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং কিছু ইন্টারেস্টিং কাজ করতে পেরেছি। নতুন প্রজেক্ট এইগুলো তো তখন তো এত বিদেশি টিভি দেখা বা এত ইন্টারনেট তো প্রশ্নই নেই। তো এই যে সমস্ত কনসেপ্টগুলো সবই তো আপনার ব্রেন চাইল্ড, মানে এখনো আমার ওখানে ভালো ভালো লোক ছিল, যেরকম অভিজিৎ দাশগুপ্ত। অভিজিৎ দাশগুপ্ত দারুণ প্রডিউসার, এবং ও হচ্ছে মানে কি বলবো, যত বড় বড় কভারেজ, ন্যাশনাল কভারেজ, এমনকি ইন্টারন্যাশনাল কভারেজও করেছে, ওইগুলো কাজ করতো। আমার তো আবার থিয়েটারটা সামলাতে হতো এর মধ্যেও, সুতরাং আমি অল আউট যেতে পারিনি। ঘটনাটা সত্যি যে অল আউট যেতে পারিনি। ওখানে সমস্ত কিছু ডিভোট করবো নিজের আইডিয়া এবং নিজের এফার্ট, তা নয়। আমার থিয়েটারটা পাশাপাশি চলছিল, সুতরাং আমার একটু ডিভাইডেড লয়্যালটি ছিল আর কি। বুঝতে পেরেছি। তারপর ছেড়েই দিলেন পরবর্তীকালে? পরবর্তীকালে ছেড়ে দিয়ে অন্য কারণে, ছাড়ার ইচ্ছে ছিল না, আমাকে দিল্লিতে ট্রান্সফার করে দিয়েছিল। সেটা একটা মানে একজন বিশেষ লোক, যিনি বাঙালি এবং যিনি মন্ত্রী ছিলেন, তিনি তার কোনো কারণে আমাকে অপছন্দ হয়েছিল, যার জন্য দিল্লিতে ট্রান্সফার করেছিল। এখানকার সরকার মানে দিল্লি থেকে? বুঝতে পেরেছি, কেন্দ্রীয়, হ্যাঁ এটা তো কেন্দ্রীয় সংস্থা। এবং তখন ডিসাইড করলাম যে থিয়েটারটা তাহলে যাবে আমার কাছে প্রেফারেন্স থিয়েটার 100 বার, হ্যাঁ সব সময়। সেটা আমার স্ত্রী চাকরি করতেন, তার স্ত্রীকে বললাম আমি কি চাকরি ছেড়ে দেবো, আমাকে দিল্লিতে ট্রান্সফার করতে, বলে ছেড়ে দাও, আমি তো আছি চাকরি।